পাশের রহস্য। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে সেশন সেটির নাম দেওয়া হয়েছে মিড টার্ম পাশের রহস্য। সঙ্গত কারণেই আমাদের এই সেশনটি মিড টার্ম পরীক্ষার্থী জুন 2026 যারা পরীক্ষার্থী তাদের সাথে তাদেরকে রিলেটেড। এবং হচ্ছে যে আমাদের এই সেশনটি হচ্ছে যে এতে আমরা কেন আয়োজন করতেছি সেটার বিষয় হচ্ছে যে আমাদের আমরা জানি আমাদের পরীক্ষার খুব অল্প সময় বাকি আছে। আর এই অল্প সময়কে আমরা পুঁজি করে আমাদের জেনেসিসের সাথে আমরা হচ্ছে যে কিভাবে এগিয়ে যেতে পারি, এবং এই এগিয়ে যাওয়া বা এই আলোচনাটা সম্পূর্ণ আমরা তুলে আনবো হচ্ছে যে পূর্ববর্তীতে যারা হচ্ছে যে এরকম আমাদের মিড টার্ম জেনেসিস পরিবারের সাথে ছিল এবং সফলতার সাথে আমাদের মিড টার্ম যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে থেকে আমরা দু একজনের কথা শুনবো। আমাদের সাথে আজকে যুক্ত থাকবেন আহ, আমাদের যে স্পিকার ডাক্তার মিনারুল ইসলাম, মিড টার্ম পাস করেছেন জানুয়ারি 2025 সেশনে। এবং আরেকজন আমাদের সম্মানিত স্পিকার আছেন যিনি হচ্ছে যে আহ, ডাক্তার রেহেনুমা আলম। তিনি হচ্ছে যে মিড টার্ম পাস করেছেন হচ্ছে যে জানুয়ারি 2026 সালে সেশনে। আমরা হচ্ছে যে ওনাদের এক্সপিরিয়েন্স এর উপর ভিত্তি করে এবং হচ্ছে যে ওনাদের মূল্যবান কথা শুনবো, এবং পরবর্তীতে হচ্ছে যে আমাদের সম্মানিত মেন্টর ডাক্তার উম্মে হাবিবা ম্যাডাম, উম্মে হাবিবা আপু হচ্ছে যে উনি আমাদের এই কথাগুলো সমন্বয় করে আমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখবেন, যেগুলো হচ্ছে যে আমাদের পরীক্ষাকে আরো বেগবান করবে, পরীক্ষার প্রস্তুতিকে আরো বেগবান করবে এবং আমাদের মনোবলকে আরো দৃঢ় করবে। আহ আমরা তাহলে এখন হচ্ছে যে শুরু করি আমাদের যে সেশন। আমাদের আমাদের মানে এখন হচ্ছে যে উম, কথা কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত স্পিকার আজকের ডাক্তার মিনারুল ইসলাম ভাই। আহ, তিনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন এনআইসিবিডি তে। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে। জি জি ভাই, শোনা যাচ্ছে আপনাকে। আপনি আহ, আশা করবো আপনি হচ্ছে যে আপনার মূল্যবান বক্তব্য দিবেন বা কথা বলবেন একটু আমাদের উদ্দেশ্যে। ঠিক আছে ভাই। আচ্ছা, ধন্যবাদ রাকিবকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার কথা তো সালে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে ভাইয়া, ভালোভাবে আচ্ছা, শোনা ঠিক যাচ্ছে। আছে। ঠিক আছে, মিড টার্ম পাশের রহস্য, আসলে রহস্য আহ বলতে যেটা আর কি, রহস্য তো আসলে আমাদের নিয়মিত পড়ালেখাটা চালিয়ে যাওয়াই তো আসলে মূল কাজ। এই পড়াশোনা চালিয়ে যাওয়াটা আহ কত কৌশলগত ভাবে আমরা কতটা কে কিভাবে করছি, এটা একটা বিষয় আসলে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদেরও 6 মাস সময়, 6 মাস সময়ের মধ্যে শুরুর দিকে আমরা যেটা প্রথম দিকে আসলে পড়ার গতি একটু কম থাকে, কম থাকে। আস্তে আস্তে এই আমি যেটা বলবো যে জেনেসিস এর সাথে যদি আমরা ভর্তি থাকি, ভর্তি থাকার কারণে এই যে নিয়মিত আমরা যদি পরীক্ষাগুলো দিই, পরীক্ষাগুলো দেওয়ার সাথে যেটা হয় যে পরীক্ষার সাথে আমরা ওই সলভ গুলো যদি আমি সাথে সাথে আমি আমি আবার পড়ে ফেললাম, সাথে পরীক্ষা দিলে আমি যেটা হয় কি আমার হচ্ছে যে আহ এই যে লেখার যে প্র্যাকটিসটা, কারণ রিটেনে আমরা প্রথমে আমাদের আগে রিটেন পাস করতে হবে, তারপরে অস্পি অস্পি অস্কি একসাথে। রিটেন পাস করার পরে গান আমার অস্পি অস্কি আসবে। তো রিটেনে যেটা পাশ করার জন্য আমার যেটা যে এটা জেনেটিক্সের আমরা তো ভর্তি ছিলাম যে পরীক্ষাটা যে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে সহায়ক হয়ে হয়েছে। কারণ জেনেটিক্স পরীক্ষা দিলে যেটা হয় কি আমি টাইমের মধ্যে এটা শেষ করতে পারছি কিনা, বা এই যে লেখার একটা যে ইনার্শিয়া একটা জড়তা কাজ করে, এই জড়তাটা আপনার থাকে না কি। তবে যেটা হয় কি আমরা সবাই বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত থাকি, টাইমে ঠিক যেয়ে অনেক সময় আমার পরীক্ষা দিতে পারা যায় না, বা যেটা আসলে হয় অনেকে আমরা ট্রেনিং করি, অনেকের সাথে প্রাইভেট কোনো জব করে। তো এখন যেটা হয়েছে এটা আমি যেটা মনে করি যে যদি সেখানে যদি আহ টাইমলি যদি পরীক্ষা নাও দেওয়া যায়, তো পরে এটা কেন অনলাইনে থাকে বা ওইটা কিন্তু গ্রুপে কোশ্চেন গুলো থাকে পরে হলেও, আমি বলবো যে পরের পরীক্ষার আগে অন্তত আমার পরীক্ষাগুলো দিয়ে অন্তত কোশ্চেন গুলো আবার একটা সলভ করে নেওয়া। এটা রেগুলার বেসিসে করলে দেখবে যে আপনার দিন শেষে পড়ার কিছু থাকবে না তেমন, সব পরে মোটামুটি হয়ে যায়। সব কোশ্চেন গুলো সলভ করলে রেগুলার পরীক্ষার সাথে থাকলে কিন্তু এটা একটু কঠিন হয়ে ওঠে। স্পেশালি ঢাকার মধ্যে যারা আছে তারা তো এটা সহজেই পারে, কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা তো একটু বেশি কঠিন হয়ে যায়।
তো রিটেনের ক্ষেত্রে আমার একটু পরামর্শ, যেটা রিটেন পড়ার ক্ষেত্রে শুধু ডেভিডসন বেস, তো ডেভিডসনের তো বিকল্প কিছু নাই, কিন্তু ডেভিডসনটা পড়ার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যেটা ফলো করতাম যে ডেভিডসন পড়ার সাথে সাথে আমি অসপি জলিল স্যারের যে অসপি বইটা আছে, অসপি বইটা প্রথম থেকে আমি আপনার কিছু দেখেন সফট কপি পাওয়া যায়, সফট কপি যেগুলো আমি সিস্টেম ওয়াইজে থাকি, যে আমি এখন হয়তো হেপাটোবিলিয়ারি সিস্টেম পড়বো, বা আমি এখন সরি বা আমি এখন হয়তো রেসপিরেটরি পড়বো, তখন আমি যদি এটা এভাবে পড়ি, আমি যদি সিস্টেম ওয়াইজে ধরে ধরে আমি সাথে সাথে জলিসের অসপিটা পড়ে ফেলি, দেখবেন যে আপনার রিটেন প্রিপারেশনটা অত্যন্ত সুন্দর হয়। কারণ হচ্ছে যে অসপিতে যেটা অসপির ম্যাক্সিমাম কোশ্চেন, জলিসের যে ম্যাক্সিমাম কোশ্চেন, এটা আপনি দেখবেন যে এই এইটা পড়তে গেলে আপনার পড়াগুলো কনসেন্স হয়, এই পড়াগুলো আপনার রিটেনটা খুবই সুন্দরভাবে আপনার গোছানো হয়ে যাবে। আপনি যদি জলিসের অসপিটা রিটেনের যখন আর পড়া শুরু করেন, এই পড়া চিন্তা করে যদি জলিসের অসপিটা প্রথম থেকে সুন্দর করে পড়েন, রিটেনে পড়া শেষে দেখবো যে আর কিছু বাকি নেই, আপনার খুব সুন্দর। এবং আমি এমনও দেখছি এই সেশনে, যেমন একটা বলে যেমন টিউমার লাইসিস সিনড্রোমের একটা কোশ্চেন ছিল, এটা অস্ট্রেলিয়াতে আসছে। আবার আহ, এটা জলিসের বইতে হুবহু তুলে দিছে প্রায়। আবার আমি যদি রিটিনে একটা কোশ্চেন পড়ে, যে কন্ট্রাস্ট ইন্টারেস্ট নেফ্রোপ্যাথি একটা কোশ্চেন আসছিল, যে ট্রাই দেওয়ার পরে একটু তার রেনাল ইম্পারমেন্ট আসছিল। তো এগুলো জলিসের বই আমাকে খুব হেল্প করছে। তো রিটেনে পড়া ডেভিডসন বিকল্প নেই, ডেভিডসনের সাথে সাথে আমি চ্যাপ্টার ওয়াইজে আমি যদি পারি, আমি হচ্ছে জলিল স্যারের বইটা আমি সাথে সাথে পড়ে নিব। এবং এইটা দিন শেষে যেটা হয় কি, আমার অনেকে আবার মনে করে যে রিটেন পড়ছি যে শুধু হচ্ছে যে ডেভিডসনে পড়ে যাচ্ছি বা জেনেসি কোশ্চেন সলভ করছি, হয়তো আমি রিটেনে পাশ করার পরে আমি তখন অস্পি আজকের জন্য জলিল স্যারের বই খুলবো। এটা আমার মনে হয় এটা কখনোই করা ঠিক হবে না। কারণ আমি আমার পার্সোনাল মানে অভিজ্ঞতা থেকে যেটা বলি, যে আমি আমি এটা খুবই বেনিফিটেড যে জেনেসিস এর পরীক্ষার সাথে জলিল স্যারের বইটার সাথে রেখে যদি আমি রেসপেক্টিভ ভাবে একসাথে আগাই, আপনি খুবই হেল্পফুল হবে, দেখবেন যে আপনার রিটেনও হয়ে যাচ্ছে, পাস কি প্রিপারেশনও হয়ে যাচ্ছে। এটা একটা বিষয়। আপনি আমাদেরকে এই জাস্ট এই একটা পয়েন্টে একটু রিলেট করেন যে মানে যখন আমরা প্রথম দিকে পড়া শুরু করি বা প্রিপারেশন নেওয়া শুরু করি, মাঝামাঝি অবস্থায় এসে কিছুটা হচ্ছে যে আমাদের মধ্যে একটু দুর্বলতা কাজ করে, বা হচ্ছে যে আমরা কি পারবো বা আমাকে দিয়ে হবে কিনা, আমার কতটুকু পড়া হয়েছে, মানে নিজেকে একটা যাচাই করার একটা বিষয় থাকে। দেন হচ্ছে যে একটা মানে বিষয় থাকে যে রিটেনের পাশাপাশি হচ্ছে যে আমাদের শর্ট কেস, লং কেস, প্লাস হচ্ছে যে ওসকে ওসপি এগুলো আগে থেকে পড়বো কিনা, বা হচ্ছে নাকি রিটেন পাস করলে পড়বো, অথবা হচ্ছে যে আমাদের যেমন সিটি, এমআরআই, পিক্টোরিয়াল বা এবিজি এই ধরনের প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো, আমরা কি এগুলো আগে থেকে পড়বো কিনা, বা হচ্ছে যে পাস করবো দেন হচ্ছে যে তো 7 দিন সময় পাওয়া যাবে, ওই 7 দিনই কি আমি শেষ করবো কিনা। যেহেতু আচ্ছা রিটেন আচ্ছা। পাস করলে যেটা বললেন যে পরীক্ষা আগে রিটেন পাস করতে হবে, এরপরে হচ্ছে যে প্র্যাকটিক্যাল, একটু যদি না, বলতেন। আমরা কনভেনশনাল আমরা এটাই মনে করি যে আগে রিটেনটা আমি আগে আগাইনি, বা রিটেন টাইম প্রিপারেশনটা সুন্দর করে গোছাইনি, আমি এরপরে যখন রিটেন পাস করব তখন আমি অস্কি অস্কি এর মধ্যে তো যে সিটি, এমআরআই বা রেডিওলজি যেগুলো আছে আর কি, তখন আমার পড়ে। কিন্তু এইটা কনভেনশনাল চিন্তা ছিল, বাট আমি যেটা মনে করি, আমি তো আমার তো প্রথমবার খারাপ হলো অস্পি অস্কিতে, তখনই আমার ভুলটা ভাঙছে যে না, এটা কখনোই ঠিক হবে না। কারণ আমার প্রথমে অস্কি অস্কি এবং আমার মানে ফুল প্রিপারেশন রিটেনের সাথে আমি অস্পে অস্কে যা যা আছে, যেমন ইসিজি একটা, আমি একটা দিন হয়তো ইসিজি পড়লাম জলিসের বইতে ইসিজি, তারপরে আমি হচ্ছে তার মানে শুধু আপনার এক্স রে গুলো আছে, এক্স রে অ্যাবডোমেন এক্স রে সমস্ত এক্স রে গুলো, তারপরে হচ্ছে আমি সিটি এমআর একদিন আমি নিব। এগুলো প্রথম থেকে আমার মনে হয় 6 মাসের মধ্যে ফ্রিকুয়েন্টলি অন্তত তার 10-12 বার আগে রিভাইজ হওয়া উচিত। কারণ পরীক্ষার ওই যে কয়দিন সময় থাকে সেটা কখনোই মোটেই এনাফ সময় না। এখন পরীক্ষা অনেক কঠিন করছে, আমি জানি না কেউ হয়তো যারা নতুন তারা কিভাবে ভাবেন, কিন্তু যারা অলরেডি একবার খারাপ করে ফেলছে তারা অলরেডি বলবেন যে আসলে পরীক্ষা আমাদের পদ্ধতি কতগুলো কঠিন হয়েছে। রিটেনও যেমন কঠিন হয়েছে, অস্পেসকে কঠিন হয়েছে। পুরা 50-50 পাস, রিটেনে যা পাস করে তা দেবো টোটাল ক্যান্ডিডেটে 50%, এর মধ্যে পুরা 50% চলে যাবে আবার অস্পেসকিতে। সো আপনি এট এ টাইম আপনি রিটেনের জন্য ডেভিডসন বেসড পড়া শুরু করবেন, সাথে ওই চ্যাপ্টার অনুযায়ী আপনি অস্পির পড়া যতটুকু আছে জলি স্যারের বইটা খুঁজে খুঁজে সাথে সাথে রিডিং দিয়ে সাথে সাথে পড়ে নেবেন। এবং হচ্ছে অস্পি জন্য ইসিজি, এক্স রে এগুলো আপনি আগেই, এই জন্য আমার মনে হয় জেনেসিস একটা ব্যাচ চালু করা হয়েছে যেটা অস্পি অস্কি প্র্যাকটিস ব্যাচ। এই ব্যাচটা কিন্তু এই শুরু করার উদ্দেশ্যই ছিল এরকম, যে এটা আগে যেটা করা হয়তো যে পরীক্ষার পরে চালু করা হতো, বা পরীক্ষার জাস্ট রিটেন পরীক্ষার জাস্ট কিছুদিন মানে একটু মানে শেষে হওয়ার মুহূর্তে, কিন্তু এখন যেটা করা হয়েছে এটা কিন্তু আগে করা হয়েছে। এটা আমরা খুব নিট ফিল করছি যে না, এটা আরো আগে হওয়া উচিত ছিল। অনেকে মনে করেন না ওই কদিন পড়লে হয়ে যাবে,
এটা ভাবা আসলে খুবই ভুল হবে। আরো কয়েকটা ব্যাপার আছে, যেমন হচ্ছে অস্পাসকের মধ্যে কিন্তু আপনার কাউন্সিলিং আছে, হিস্ট্রি টেকিং আছে। এইটাও আরেকটা খুব ভুল হয়, যে যেটা করে যে আমি না, এটা আমি তখন কয়েকদিন প্র্যাকটিস করব, করলে আমি পারবো। কিন্তু এটা মারাত্মক ভুল। আমার প্রথমবার পরীক্ষাতে আমি মনে হয়েছে যে আমি একটা হিস্ট্রি হয়তো একটা ইয়ে ছিল, কাউন্সিলিং ছিল, কাউন্সিলিং ছিল এরকম যে আহ, লাঙ্কার সিনেমা ধরা পড়ছে এখন, তাকে কাউন্সিলিং করতে হবে তার ট্রিটমেন্ট এবং তার ডিজিজ প্রোগ্রেশন সম্বন্ধে। আমার মনে আছে আমি, ওইটা টাইম ছিল 5 মিনিটের মতো। আমার তো মানে 2 মিনিট বা 2.5 মিনিটে, মানে যে সময় ছিল তার অর্ধেকেরও কম, আমার 2-3 মিনিট কথা বলে আমার কথা শেষ, আমি আর কথা খুঁজে পাই না। তো এইটা কিন্তু প্র্যাকটিসে খুব দারুণ হবে। আমার কাছে তখন মনে হয়েছে না, এটা আমার আগে প্র্যাকটিস দরকার ছিল। আমি শুরুটা করবো কিভাবে, একটা ফরম্যাট আছে কিন্তু, এটা আমাদের আজকে প্র্যাকটিস বেসে এই ফরম্যাটটা খুব সুন্দরভাবে আমাদের কিছু জনপ্রিয় মেন্টর আছে, যেমন নাদিয়া আপু, আরো অনেকগুলো আছে, ওনারা সুন্দর সুন্দর ক্লাস নেন। আপনি কিছু ফরম্যাট চিন্তা করে আস্তে আস্তে আপনি স্বাভাবিক একটা মানুষের সাথে যখন কনভারসেশন করছেন, এইভাবে আপনি আগে মানে আগায় যাবেন। আপনি না হলে দেখবেন যে আপনার হয় আগে শেষ হয়ে যাচ্ছে, নাহলে এমন লেট হচ্ছে যেটা আপনি সময় মতো কভার করতে পারছেন না। আবার কিছু সময় রাখতে হয় স্যারের ক্রস কোশ্চেন করার জন্য। তো হ্যাঁ, আমি এগুলো একটু ইন্টারাপ্ট করি আপনাকে। জি। আমাকে মানে এখান থেকে একজনে কোশ্চেন করছে যে কোশ্চেনটা এরকম ছিল যে ভাই আমি যদি এখন ওস্কি ব্যাচে ভর্তি হই, সেক্ষেত্রে হচ্ছে যে আমি মানে পরবর্তীতে মানে রিটেন পাস করার পরে আমি কি এই ক্লাসগুলো আবার চাইলে করতে পারবো কিনা, বা হচ্ছে যে বা কোনোভাবে আমি রিপিট করতে পারবো কিনা, এই বিষয়ে যদি কিছুটা বলতেন। আচ্ছা, এটা তো আমি যতটুকু জানি জেনেসিস এর যেটা ইয়ে, যে আপনার এখন যে অস্পি ব্যাচে ভর্তি হবেন, এই ব্যাচটা তো আপনার অস্পি পরীক্ষার দিন পর্যন্ত আপনার রানিং থাকবে। এইটা আপনি তো আবার আপনি বারবার দেখতে পারবেন, সো এটা আবার তো কোনো ব্যাচে এনরোল হওয়ার দরকার নাই। আপনি এই ব্যাচটাই আপ টু পরীক্ষা পর্যন্ত আপনার রান করবে আর কি। তো আপনার এটা যেটা উপকার হবে যে আপনার রিটেনের সাথে এই প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, কিন্তু আপনার প্যারালালি দুটাই করতে হবে। এটা আপনার ভাবার সুযোগ নাই যে আমি শুধু রিটেনই পড়বো, আমি ইয়ে পড়বো না, আমি এখন এটা পরে পড়বো অস্কি অস্কি বা প্র্যাকটিস সেশনে আমি ভর্তি হলো, আমি এটা পড়বো না এখন। এটা কখনোই করা যাবে না। খুবই কঠিন হয়ে গেছে পরীক্ষা, আগে কনভেনশনাল পরীক্ষা নেই, এমন হইতে পারে সম্ভবত সামনে কেস নিয়ে স্যারেরা হাজির হইতে পারে, হয়তো সব কেস আনবে না, দু একটা কেস আনতে পারে। তো ওই জন্য রেডি থাকা লাগবে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া আপনাকে। ডিউটির মাঝখানে আপনি হচ্ছে যে সময় দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য। আহ ভালো থাকবেন ভাইয়া। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়া, জি, জেনারেল আমি ভাইয়ের আছি। উদ্দেশ্যে করতে পারেন। ভাইয়া আছে আমাদের সাথে, যদি কোয়েশ্চেন থাকে করতে পারেন। ঠিক আছে, যদি কোয়েশ্চেন না থাকে আপনারা হচ্ছে যে ভাইকে বিদায় দিতে পারেন। আর যদি এরপরও কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হচ্ছে যে আমাকে ইনবক্স করে রাখতে পারেন এখানে। অবশ্যই আমরা সেশনের শেষে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পরবর্তীতে সেটা আনসার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। আহ, ধন্যবাদ ভাইয়াকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা হচ্ছে যে একটু ইনফরমেশন আমরা আপনাদেরকে শেয়ার করতে চাই। আমাদের হচ্ছে যে রিটেনের পাশাপাশি হচ্ছে যে আমাদের এক্সাম ব্যাচ আছে, এবং হচ্ছে যে ওস্কি ব্যাচ, যেটা হচ্ছে যে ভাই একটু আগেই বললো ওস্কি ব্যাচের গুরুত্ব। আমরা এটাকে এমন ভাবে সাজিয়েছি যেটা হচ্ছে যে আমাদের রিটেন পূর্ববর্তী এবং রিটেন পরবর্তী দুটা সময় কাভার করে, যেখানে আমাদের থাকছে হচ্ছে যে প্র্যাকটিস ব্যাচ, যেগুলো হচ্ছে যে শর্ট কেসের প্র্যাকটিস, যেটা হচ্ছে যে ডেমো দেখবে, দেন হচ্ছে যে প্র্যাকটিস করবে, দেন হচ্ছে যে সিটি এমআরআই এবিজি পিক্টোরিয়াল, প্লাস হচ্ছে যে ওস্কি ব্যাচ। দেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা হচ্ছে যে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে ম্যাজিক্যাল সেশন, যেটা হচ্ছে যে আপনার মানে পরীক্ষায় পাসকে ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ একটা সেশন হচ্ছে ম্যাজিক্যাল সেশন, যেটা হচ্ছে যে আমাদের ওস্কি প্র্যাকটিস ব্যাচে হয়ে থাকে। এবং পাশাপাশি আমাদের আরেকটা ব্যাচ হচ্ছে যে এক্সাম ব্যাচ 2। ভাইয়া প্রথমেই যেটা বললো যে পরীক্ষার পাস করার জন্য পরীক্ষায় প্র্যাকটিসের মানে পরীক্ষার যে লিখবো আমরা আগে রিটেন, ওই রিটেনের প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে আমরা সর্বশেষ ফাইনাল প্রফ বা হচ্ছে ফিফথ ইয়ারে হচ্ছে যে পরীক্ষা পরীক্ষা দিয়ে এসেছি। আহ, যার কারণে হচ্ছে যে আমাদের রিটেন বা লিখার অভ্যস্ততা আমাদের নাই। যার কারণে হচ্ছে যে এক্সাম দেওয়া, আপনি হচ্ছে যে কোনোদিন প্রিপারেশন নিয়ে আসতে পারেননি, প্রয়োজনে আপনি দেখে এক্সাম দিবেন, প্রয়োজনে হচ্ছে যে আপনি তারপরে অ্যাটেন্ড করবেন এক্সামে। এটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে স্পিচ মানে বলা। এই মুহূর্তে হচ্ছে যে আপনাদের মাঝে আমাদের দ্বিতীয় স্পিকার, যিনি হচ্ছে যে আমাদের রেহিনুমা, ডাক্তার রেহিনুমা আলম আপু। আপুকে অনুরোধ করছি আমাদের জন্য কিছু আমাদের এই সেশনের জন্য কিছু কথা বলার জন্য, যেগুলো হচ্ছে যে আমাদের পরবর্তীতে উপকৃত করবে। আপুকে শুনতে পাচ্ছেন আমাকে?
আপু যদি সুযোগ থাকে জি, একটু ক্যামেরা অন করে হচ্ছে যে আমাদের উদ্দেশ্যে কিছু বললে ভালো আমাকে হতো। কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। জি আপু, আপনার আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন যে এই আমাদের প্রথম থেকে যখন আমরা মিড টার্মের প্রিপারেশন নিচ্ছি, বা কারো একবার যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে, দ্বিতীয়বার সে যখন আবার পরীক্ষা রান করতে যায়, দেখা যাচ্ছে তার রিটেনের কিছুটা প্রিপারেশন আছে, হয়তো বা তার প্র্যাকটিক্যাল বা হচ্ছে ওসপি ওসকে এগুলোতে কিছুটা ঘাটতি আছে, আবার অনেকে দেখা যাচ্ছে রিটেনে ঘাটতি আছে, আবার ওসপি ওসকিতে সে যেতেই পারে নাই। মানে এই অবস্থা থেকে আবার কিভাবে উঠে আসা যায়, বা উঠে আসতে কিভাবে আমরা জেনেসিস পরিবারের পক্ষ থেকে সাহায্য করতে পারি, বা হচ্ছে যে আমাদের কোনো মানে কারিকুলাম বা কোনো গাইডেন্স এর মাধ্যমে কিভাবে উপকৃত করা যেতে পারে, সেটা হচ্ছে যে আপনি আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমাদের সাথে শেয়ার করতে পারেন, যাতে হচ্ছে যে আমাদের মানে যারা পরীক্ষার্থীর পরবর্তীতে তারা যাতে উপকৃত হয়। ধন্যবাদ, আপনি শুরু করেন। সালামু আলাইকুম। আমি ডক্টর রেহিনুমা আলম পূর্ণা, এফসিপিএস পার্ট 2 ট্রেইনি হিসেবে ঢাকা মেডিকেল কলেজে আছি। এখন আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা। মিড টার্ম পাসের রহস্য, আসলে এটা বলতে গেলে বলবো যে মিড টার্ম পাস আপনি যত ভালো পড়াশোনা করেন, যত ভালো প্রিপারেশন নেন, ফার্স্ট অফ অল আল্লাহ যেদিন আপনাকে পাস করাবে সেদিন আপনি পাস করবেন, এটা ফার্স্ট কথা। সেকেন্ড আপনি আপনার পরিশ্রম তো লাগবেই, সাথে আপনার ডেডিকেশন লাগবে, এবং পড়ার ওয়ে যেটা আছে সেটাকে আপনার টেকনিক্যালি করতে হবে। কারণ এক ডেভিডসন এটা পড়েই আমরা এফসিপিএস পার্ট 1 পাস করেছি, এটা পড়েই আমরা মিড টার্ম দিচ্ছি, এবং এটা পড়েই আমরা এফসিপিএস ফাইনাল পার্টে বসবো। সো কোন পার্ট 1 এর সময় আমরা একভাবে পড়েছি, এখন মিড টার্মে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন? মিড টার্মে আপনাদের মেইনলি একটা ডিজিজের ক্লিনিক্যাল ফিচার বা প্যাথোফিজিওলজি এবং সেটার রিলেটেড ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন, মেইনলি কিন্তু এই এই রিলেটেড কোশ্চেন গুলাই রিটেনে থাকে। এবং আপনি রিটেন এবং অসপি একসাথে কিভাবে কভার করার ওই আপনারা যখনই প্রিপারেশন শুরু করবেন, সেটা যদি 6 মাস আগে থেকে হয় বা আপনার ধরেন 3 মাস হাতে টাইম আছে, আপনি ভাবতেছেন আপনি পারবেন না, তখন আপনি কিভাবে পড়াটাকে শর্ট করবেন? শর্ট করার ওই আপনি যে কোনো একটা টপিক, নেফ্রোলজি হতে পারে বা রিউমাটোলজি, রেসপিরেটরি, যে কোনো একটা সিস্টেমের ডিজিজ ওয়াইজ পড়া শুরু করবেন, এবং সেই ডিজিজ রিলেটেড কোনটার সাথে অসপি আছে আপনি তো ফার্স্টে রিটেনের কোশ্চেন গুলো দেখবেনই, বিগত সেশনের রিটেনের কোশ্চেন সলভ করবেন, অসপি কোশ্চেন সলভ করবেন। তারপর যখন আপনি বইটা গুছাতে যাবেন, তখন আপনি একসাথে রিটেন যখন পড়বেন, ওই রিলেটেড অসপি যা আছে এবং কোনটা থেকে হিস্ট্রি টেকিং বা কাউন্সিলিং এর জন্য ইম্পর্টেন্ট, কোন বক্স গুলো ইম্পর্টেন্ট, সেটা যদি একসাথে আপনি কভার করে ফেলেন। জেনেসিসে ভর্তি থাকলে তো ভাইয়া পুরো অবশ্যই বলেই দেয় যে কোন জিনিসটা হাইলাইটেড, কোনটা পরীক্ষায় বেশি, পরীক্ষার জন্য কমন, কোন কোন জিনিসগুলাকে আপনাকে হাইলাইট করতে হবে। তো ওই জিনিসগুলো যদি আপনি সাথে আপনার তখন আপনি পড়া শুরু করলেন, যে পড়া মনে হচ্ছে আমার আগাচ্ছে না বা আপনি জাস্ট একবার রিডিং পড়ে যান, যে একটা হিস্ট্রি টেকিং এর জন্য এই বক্সটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে আমি জাস্ট রিডিং পড়ে গেলাম। বা অসপি রেসপিরেটরি সিস্টেমটা আপনার পরীক্ষা দিতে যাচ্ছেন বা পড়ানো হয়েছে আগের ক্লাসে, আপনি পরীক্ষা দিতে যাবেন, তার আগে ডেভিডসনটা রিডিং দেওয়ার পাশাপাশি আপনি একবার হলেও বা কিছু হলেও অসপি, ধরেন 10টা অসপি হলেও আপনি পড়ে ফেলেন, তাহলে 10টা অসপি আপনার পরবর্তীতে পরীক্ষার জন্য কার্যকর হবে আর কি। রিটেনে ধরেন কারো প্রথমবার খারাপ হলো, খারাপ হতেই পারে, তো সেকেন্ড টাইম আপনি কিভাবে করবেন? সেকেন্ড টাইম পড়াটাকে শর্ট করে আনার চেষ্টা করবেন, যে কোন জিনিসগুলো পরীক্ষাতে বেশি আসে সেটার উপর ফোকাস করবেন, সেই জিনিসগুলো পড়বেন। পাশাপাশি আপনি জি আপু, একটু ইন্টারাপ্ট করি আপু। আপনি তো বললেন যে প্রথমবার যদি কারো খারাপ হয় দ্বিতীয়বার আবার শুরু করার ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি প্রথমে যখন শুরু করেন যে অবশ্যই রিটেন টার্গেট করে, রিটেনের পাশাপাশি হচ্ছে যে যাতে মানে রিটেন পাস করার পরে যাতে হচ্ছে যে মানে পরবর্তীটাও কাভার হয়, একই সাথে কি হচ্ছে যে কি বলে ওস্কি প্র্যাকটিস ব্যাচ বা হচ্ছে যে আমাদের ওসপি হ্যাঁ ওস্কি অবশ্যই। সব পাশাপাশি যদি অস্কি অস্কি ব্যাচ গুলাতে ভর্তি হলে আপনার যেটা হবে যে সিটি আপনার আমার এক্সামিনেশন, হ্যাঁ হ্যাঁ, দেন হচ্ছে দেন এক্সামিনেশন সিটি এমআরআই ইসিজি গুলা কভার হয়ে যাচ্ছে। তো আপনি যদি এক্সামিনেশন নাও করেন, একটা এক্সামিনেশন একটা মেন্টর দেখালো, ওটা আপনি জাস্ট একবার দেখলেন, এটাও আপনার পরীক্ষার আগে রিকলিং এ অনেক হেল্প করবে। বা আপনার একটা পরীক্ষা যখন আপনি দিতে যাচ্ছেন, তখন হয়তো ওই মেন্টরের কথাটাই আপনার মনে পড়লো, আপনি হয়তো ওই জিনিসটা পড়েনি নেই। যেমন এবার যে আসছে আমাদের এসআই জয়েন্টের এক্সামিনেশন, আমরা তো কেউ এসআই জয়েন্টের এক্সামিনেশন, যেটা সত্যি কথা ওইভাবে তো আর করে যাওয়া হয়নি আলাদা করে। তো আপনাদের সব থেকে বড় হইতেছে মানে টেকনিক্যাল ওয়ে ভীতি থাকা যাবে না, মানে কোনোভাবেই আপনার ভয় কাজ করা যাবে না। আপনার একটা জিনিস কমন নাই আসতে পারে, একটা না দুইটা তিনটা স্টেশন এরকম থাকতে পারে যে আপনার একদমই আনকমন। সো
ওই টাইমে আপনার সব থেকে যেটা ইম্পর্টেন্ট পরীক্ষায় পাশের জন্য, মাথাটাকে সবার আগে কুল রাখতে হবে, দোয়া পড়তে হবে এবং আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। তারপর বাকিটা যা থাকে মানে আপনার ব্ল্যাঙ্ক হয়ে যাবে না। ধরেন একটা হিস্ট্রি টেকিং আপনার কমন নাই পড়তে পারে, আপনি জাস্ট মানে যেটা বলে গেছে আগে এর আগে ভাইয়া মিনারুল ভাইয়া যে আমাদের কিছু ম্যাজিক্যাল সেশন হয় নাদিয়া আপু, যেটাতে খুব সুন্দর করে ফরম্যাট জি গুছায় আপু, দেয় যে হচ্ছে আমি এটার উপরেই জিজ্ঞেস করতে চাচ্ছি যে ধরেন হচ্ছে যে আপনি একটা মানে ওস্কি পরীক্ষায় আপনি হচ্ছে যে পরীক্ষার কোশ্চেন কমন আসেনি, আপনি কিভাবে কনফিডেন্টলি বলতে পারেন যে আপনি ম্যাজিক্যাল সেশনে যেটা শিখছেন সেটা দিয়ে আপনি হচ্ছে যে মানে ওই ওস্কিটা উত্তরে আসতে পারবেন? হ্যাঁ ওই এটা নিয়ে একটু হ্যাঁ হ্যাঁ বিষয়টা ওই বলবেন। হিস্ট্রি টেকিং এর বিষয়টা যেটা বলবো যে আপু যে ফরম্যাটটা দেয় যে হচ্ছে হিস্ট্রি টেকিং বা কাউন্সিলিং এর, ওই ফরম্যাট অনুযায়ী যদি কিছু কথা বলে আসা যায় মাঝখানে আপনি হয়তো বা কিছু পারতেছেন না বা ওইটুকু এসকেপ করে, বাট আপনার অ্যাটলিস্ট কিছু মার্ক চলে আসে, আপনি অ্যাটলিস্ট জিরো পাবেন না। আর যেটা এসআই জয়েন্টের কথা বলবো যে হচ্ছে আমাদের ওই এসআই জয়েন্টের ওইভাবে তো আর ক্লাসে আমরা শেখানো হয় নাই বা আমরা নিজেরাও করে যাই নাই। তো যেটা হয়েছে যে হ্যান্ড এক্সামিনেশনের যে ক্লাসটা ছিল যে লোকোমোটর সিস্টেমের যে লুক ফিল মুভ, এই জিনিসটা তো হচ্ছে আহ, মেন্টর আপু ক্লাসে দেখাইছিল। তো ওইটা দেখেই লিস্ট মানে ওইটা করেই আমি জাস্ট শুরু করছিলাম, না ঘাবড়ায় জাস্ট হচ্ছে আপনি বলা শুরু করবেন, বলা শুরু করলে লিস্ট কিছু পয়েন্ট আপনার পরীক্ষায় মার্কস ক্যারি করেই দেয়, মানে আপনি একদম জিরো পাবেন না। কিন্তু আপনি যদি এখানে থট ব্লক হয়ে যান, চুপ হয়ে যান, মানে কিছুই বলতে না পারেন একটা হিস্ট্রি টেকিং এ বা কাউন্সিলিং এ বা একটা আপনার এক্সামিনেশন আপনি যা দাঁড়ায় আছেন, তাহলে তো এখানে আপনি তো জিরো পাবেন। তো জিরো পাওয়ার থেকে আপনি চেষ্টা করবেন যে একটা কিছু যদি কমন না পড়ে সেখানে লিস্ট যাতে 3-4 মার্ক আপনার ক্যারি করে, তো ওই 3-4 মার্কই হয়তো বা আপনার পাশের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তো আরেকটা বিষয় আপনার কাছে জানার যে আমরা তো এক্সামিনেশন করি সব সময়, আমাদের তো বলার প্র্যাকটিস নাই বা হচ্ছে যে ওয়ার্ডও আমরা বলি না। যে এখানে যে হুম। কোশ্চেন আসে পরীক্ষাতে, এক্সামিন দা এক্সামিন এসআই জয়েন্ট বা হচ্ছে যে একটা কোশ্চেন দিয়ে থাকে এক্সামিন দ্য অ্যাবডোমেন উইথ রানিং কমেন্ট্রি। এই যে রানিং জি, কমেন্ট্রির ব্যাপারে যদি কিছু বলেন, বা এবার যে পরীক্ষা আসছিল যেটা খুব সম্ভবত অপথলমোস্কোপি, অপথ্যালমোস্কোপি অপথলমোস্কোপিতে একটা কোশ্চেন ছিল যে এক্সামিন দিস পেশেন্টস আই উইথ অপথলমোস্কোপি উইথ উইথ রানিং রানিং কমেন্ট্রি। কমেন্টারি। আপনি কি করতেছেন সেটা দেখুন। এটা যদি কেউ প্র্যাকটিস ব্যাচে বারবার বা হচ্ছে প্র্যাকটিসে যদি সে শিখে না যায়, সে কিভাবে বা এটা পার করে আসতে পারে কিনা, বা এটাতে নাম্বারের প্যাটার্নটা হ্যাঁ কিরকম? আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটাই বলি, যেমন হচ্ছে আমি একটা হ্যাঁ আমার নিজের অপথ্যালমোস্কোপ ছিল না, তো আমি পরীক্ষার আগের দিন অপথ্যালমোস্কোপ নিয়ে আসছি বাসায় এক আপুর থেকে। এবং আমাদের যে মেন্টর ভাইয়া আছে, ভাইয়ার নামটা রিয়াজ ভাইয়া, হ্যাঁ উনি এত সুন্দর করে অপথ্যালমোস্কোপের ক্লাস নিছে এবং ক্রস কোশ্চেন গুলো এত সুন্দর করে করাইছেন। তো আমি জাস্ট পরীক্ষার আগের দিন অন্য সবকিছু বাদ দিয়ে মানে অসপি তো পড়ি নাই, অসপি বই তো ওই দিন আমি টাচই করি নাই। তো ওই ভাইয়ার হচ্ছে নিউরোলজি এক্সামিনেশন আর অপথ্যালমোস্কোপটা আমি ওই ভিডিওগুলো দেখে গেছিলাম। জাস্ট অপথ্যালমোস্কোপ ভিডিওটা দেখেই আমি হচ্ছে জাস্ট ওই দিনই ফার্স্ট অ্যাপ্লাই করছি। এবং আমি খেয়াল করছি যে আমার যে স্টেশনে যে টিচার ছিল সে অপথ্যালমোস্কোপের পুরাটাতে মানে আমাকে ফুল মার্কসই দিচ্ছে, মানে যেটা হচ্ছে অবিশ্বাস্য মনে হতে পারে বা না, আল্লাহ চাইছে দেখে হয়তো বা আমি ভালো করতে পারছি, বাট ওই রিয়াজ ভাইয়ের ওই ক্লাসটা যদি আমি দেখে না যেতাম তাহলে আমার ওখানে থট ব্লক হয়ে বসে থাকা লাগতো। মানে ভাইয়া এত ভালো করে ক্লাস নিছে যে ওইটাই আমার হেল্পফুল হয়েছে পরীক্ষার হলে। জি আপু, এটা অবশ্যই ধন্যবাদ রিয়াজ ভাইকে। ভাইয়ের আসলে প্রশংসনীয় ভাইয়ের ক্লাসগুলো। আরেকটা বিষয়, হ্যাঁ আপনি যদি মানে নিজে প্র্যাকটিক্যালি শিখতে যেতেন অপথলমোস্কোপি করা, অবশ্যই আপনার অনেক সময় লাগতো পরীক্ষার আগে, সেটা জি। সম্ভব হতো না। যেহেতু মানে আপনি একটা ক্লাস আর দেখে আমাদের কিন্তু কনভেনশনালি ওয়ার্ডে ওইভাবে টিচাররা কেউ শিখায় না, যে বড় স্যাররাও কেউ শিখায় না যে অপথলমোস্কোপ কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে আমি একটা পেশেন্টের চোখে দেখবো। তো হ্যাঁ এই জন্য আমি বলবো জেনেসিস এর অস্কি ব্যাচটাতে যদি কেউ শুরু থেকেই যুক্ত থাকে তাহলে তার জন্য এই জিনিসগুলা পরে ডাল ভাত মনে হবে আর কি পরীক্ষার হলে গিয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ থাকে হচ্ছে যে আমাদের মিড টার্মে গাইডলাইন বেসিসে কিছু কোশ্চেন থাকে। গাইডলাইন বেসিস প্লাস হচ্ছে যে আইওই, এই দুইটা কোশ্চেন থাকে। গাইডলাইন থেকে খুব সম্ভবত একটা কোশ্চেন আসছিল কালাজ্বরের, আর আইওই থেকে আসছিল একটা কোশ্চেন ভিডিও প্লে করা। এখন বিষয় হচ্ছে যে মানে আমরা যদি গাইডলাইন ভালোভাবে পড়তে যাই, একজন স্টুডেন্টের তো তাহলে তো কোনোভাবে অনেক মানে গোছানো সম্ভব না আসলে। প্রায় 150 পেজ, যেটা হচ্ছে যে মানে আমাদের এখানে বা হচ্ছে যে আপনারা যখন ভর্তি ছিলেন ওস্কি ব্যাচে বা হচ্ছে যে রেগুলার ব্যাচে, তখন হচ্ছে যে গাইডলাইনের বিষয়টাতে কিভাবে সাপোর্ট পেয়েছেন এবং হচ্ছে আইওই বিষয়টাতে কিভাবে ধারণা পাইছেন যদি একটু বলতেন।
হ্যাঁ, আইওই এর ক্লাসটাও তো ভালো হয়েছিল। আর গাইডলাইনের কথা বলবো, যে গাইডলাইন হচ্ছে জেনেসিস যেভাবে শর্ট করে ওরা হচ্ছে একটা কপি দিয়ে দেয়, প্লাস হচ্ছে নাদিয়া আপু গাইডলাইনের উপর স্পেশাল একটা ক্লাস নেয়, যেটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। এবং স্নেক বাইট থেকে মানে ডিরেক্ট কোশ্চেন এর আগের বার আসছিল যে হচ্ছে স্নেক বাইট থেকে, তো ওইটা হচ্ছে সরাসরি গাইডলাইন থেকে ছিল আর কি। তো এই জিনিসগুলো খুব হেল্পফুল, মানে জেনেসিস এর সাথে যুক্ত থাকলে আশা করি এই জিনিসগুলো ওভারকাম করা সহজ। আর যেটা বলবো যে মক টেস্ট যাতে কেউ মিস না করে, মানে যাই পড়ুক টপিক ওয়াইজ। আমি এখনই মক টেস্টের বিষয়টা বলতাম, আপনি বলছেন আমাদের এখানে মানে জেনেসিস এর সাথে যুক্ত থাকলে এক্সাম ব্যাচে যেটা হয় বা রেগুলার ব্যাচে লাস্টে মডেল টেস্ট, মক টেস্ট, এই কোশ্চেন গুলো যাতে কেউ মিস না করে যায়, অবশ্যই একটা বার হলেও হ্যাঁ, যাতে এটা এটা তো clear অবশ্যই, করে এটা যায়। কারণ হচ্ছে যে এটা এখানে যে পরিমাণ কোশ্চেন থাকে সেগুলো হচ্ছে যে খুবই কমন টপিকস, কমন প্লাস হচ্ছে যে রিলেটেড কোশ্চেন এবং রিলেটেড একটা। কোশ্চেন গুলো পড়লেও কভার হয়ে যায়, বা দেখে দেখেও যদি কেউ এক্সাম দেখে, আর ধরেন ধরেন হচ্ছে কারো প্রিপারেশন একদম জিরো, সে দেখে দেখে মক আর মডেল টেস্ট দিলেও আমার মনে হয় তার রিটেন পাস হয়ে যাবে আর কি। অ্যাটলিস্ট ওই টপিক গুলো যদি বাসায় গিয়ে সে একবার রিকল করে। জি আপু, আর ধন্যবাদ আপনাকে। অসপির আগে আমি বলবো যে হচ্ছে অসপি পরীক্ষার জি আগে আপু। অসপি যে সেশনটা হয়, যেভাবে হচ্ছে জেনেসিস মেন্টর ইয়াটা নেয়, এক্সামটা নেয় বিসিপিএস স্টাইলে, সেটা খুবই হেল্পফুল। এবং ওইটা দিলেই মনে হয় যে অর্ধেক ভীতি কেটে যায়, যে বিসিপিএস এর হলে গিয়ে যাতে আর ভয় না পাই আমরা। এটার জন্য মেইনলি এই সেশনটা নেওয়া, এবং এটা খুবই হেল্পফুল হয় আমার মনে হয় পরীক্ষার জন্য, আচ্ছা, আপনার মিড জন্য টার্ম। লাস্ট লাস্ট জিজ্ঞাসা আপনার কাছে। একটা মেসেজ আসছিল যেটা জিজ্ঞেস করছিল যে এই রিটেন পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি কিছু বলতেন, যেটা আমরা তো জেনেসিস এর সেন্টারে বসে যেভাবে পরীক্ষা দেই, জেনেসিস সেন্টারে বসে যেভাবে পরীক্ষা দিই, এক্সাম ব্যাচ বলেন, রেগুলার ব্যাচ বলেন, বা আমাদের সামনে এক্সাম ব্যাচ 2 আসতেছে, এখানে যে মানে পরীক্ষা দেই, এই পরীক্ষাগুলোতে কিভাবে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে হয়, বা টাইম ম্যানেজমেন্টটা কি এই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা লাগে, না কেউ হচ্ছে যে কেউ আনলিমিটেড টাইম লিখতে পারে? আর পরীক্ষার হলে এই এক্সপিরিয়েন্সটা কিভাবে আপনাকে পরীক্ষার জন্য মানে টাইমলি শেষ করার জন্য উপকার করে? না, একটু জেনেসিসে যদি তো বলতেন। সবসময় বলে যে টাইমের মধ্যে পরীক্ষা জমা দেওয়ার জন্য, আনলিমিটেড টাইমে তো আর কেউ জমা দিতে পারে না। কেউ যদি এখন অনলাইনে ভর্তি থেকে অনলাইনে পরীক্ষা দেয়, সে হয়তো বা ওইভাবে মানে বেশি টাইম লাগে এক্সাম দিতে পারে। বাট জেনেসিস সেন্টারে গিয়ে তো একদম একটা ওরা নির্দিষ্ট টাইম ধরে দেয়, ওই টাইমের মধ্যে এক্সাম শেষ করতে হয়। এবং এটা হচ্ছে পরীক্ষার জন্য আপনার হেল্প। কারণ আমরা এমবিবিএস এর পরে যেটা বলে গেল ভাইয়া, যে হচ্ছে এমবিবিএস এর পরে যে হচ্ছে আমরা আর রিটেন বেস ওইভাবে পড়াশোনা করা হয় না। সো পরীক্ষা দিলে যেটা হয়, আপনার হাতের জড়তাটা কাটবে, প্লাস হচ্ছে মানে জিনিসটা ফ্লুয়েন্ট হবে আর কি। পরীক্ষার হলে গিয়ে আমাদের অ্যাপ্লাই করাটা সহজ হয় বিসিপিএস এর হলে গিয়ে। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে, আপনি আপনার এই মূল্যবান যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমাদের সাথে, এবং সেই সাথে আপনার যে মেন্টরের কথা বললেন নাদিয়া আপু। আপু অবশ্য জনপ্রিয় মেন্টর, ডাক্তার নাদিয়া জামান স্বপ্না আপু। আমাদের হচ্ছে যে ওসপি প্র্যাকটিস ব্যাচে নেক্সট যে পিক্টোরিয়াল ক্লাস খুব সম্ভবত আগামী দিন ওনার ক্লাস থাকবে। যারা হচ্ছে যে সেশনটা দেখছেন, অথবা হচ্ছে যে যারা সেশনটা সম্পর্কে জানবেন, অনলাইনে দেখবেন, আপনারা হচ্ছে যে যদি এই ওসকি প্র্যাকটিস ব্যাচে যুক্ত হন, যে আগামীকালকে হচ্ছে যে ডাক্তার নাদিয়া জামান স্বপ্না আপুর পিক্টোরিয়াল ক্লাস আছে, সেটা আপনারা দেখতে পারবেন বা হচ্ছে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ আপু আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। এবং এই পর্যায়ে হচ্ছে যে যদি কারো যারা যুক্ত আছেন এখন, কেউ যদি রেহিনুমা আলম পূর্ণা আপুর থেকে কোনো কিছু জিজ্ঞাসা থাকে, বা ওনার কোনো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনারা নিতে চান, বা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে ওনাকে করতে পারেন। আহ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আপনি। ঠিক আছে, যদি কারো কোয়েশ্চেন না থাকে আমরা আপুকে বিদায় দিব। ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সালাম আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সেশনে যুক্ত থাকার জন্য। এই পর্যায়ে হচ্ছে যে আমি হচ্ছে যে একটু কথা বলবো, যেটা হচ্ছে যে আমাদের নেক্সট যে আপকামিং আমাদের যে কয়েকটা ব্যাচ আসতেছে, বা হচ্ছে যে পরীক্ষার মানে জুন 2026 মিড টার্ম মেডিসিন পরীক্ষার জন্য আমাদের অনগোয়িং ব্যাচে যেটাতে ভর্তি চলছে, যেটা হচ্ছে যে ওসকি প্র্যাকটিস ব্যাচ এবং হচ্ছে এক্সাম ব্যাচ 2। এবং আমরা এটাতে অলরেডি বলেছি, ওসকি প্র্যাকটিস ব্যাচে যে জিনিসগুলো আমাদের থাকে সেটা হচ্ছে শর্ট কেস এক্সামিনেশন, ডেমো প্লাস হচ্ছে প্র্যাকটিস। যারা সেন্টারে এসে ক্লাস করতে চান বা ক্লাস করেন,
তারা হচ্ছে যে এখানে এসেই হচ্ছে যে যে ডেমো প্র্যাকটিস নিজেরা করতে পারবে, এবং হচ্ছে যে আপনাদের এই প্র্যাকটিস গুলো কোথাও ভুল হচ্ছে কিনা সেটা হচ্ছে আমাদের যে অভিজ্ঞ মেন্টররা থাকে, মেন্টররা হচ্ছে যে ভাগ করে করে আপনাদের এক্সামিনেশনের ইয়াগুলো দেখবে, কোথাও ভুল হলে সেটা কারেকশন করতে পারবে। এবং হচ্ছে যে পাশাপাশি যে হিস্ট্রি টেকিং, কাউন্সিলিং, মেডিকেল সেশন, এবং পাশাপাশি যে ওসপি সেশন, যে ওসপির হচ্ছে যে প্র্যাকটিস প্লাস হচ্ছে যে ওসপি ক্লাস, এগুলো হচ্ছে যে আপনারা করতে পারবেন। পাশাপাশি হচ্ছে যে এক্সামের কথা যেটা বলবো, রিটেন ওরিয়েন্টেড এক্সাম, অবশ্যই আপনি যদি রিটেন পরীক্ষা অ্যাটেন্ড মানে আগে প্র্যাকটিস না করে যান টাইমলি, আপনি টাইমের মধ্যে শেষ করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর ঠিক আছে, এই পর্যায়ে আমরা হচ্ছে যে আমাদের মেন্টর ডাক্তার উম্মে হাবিবা আপুকে কথা বলার জন্য রিকোয়েস্ট করব। আপু কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে। জি আপু, আপনাকে দেখা যাচ্ছে। আমরা হচ্ছে যে আপনাকে শুনতেও পাচ্ছি, আপনি শুরু করেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রাকিব। এবং আমি আরো ধন্যবাদ দিতে চাই ডক্টর মোহাম্মদ মিনারুল ইসলাম এবং রেহনুমা আলম পূর্ণাকে। তো ওনারা খুব সুন্দর করে তাদের এক্সপিরিয়েন্স বর্ণনা করলেন যে কিভাবে জেনেসিসের সাথে যুক্ত থেকে খুব সহজে তারা এই মিড টার্ম নামক পরীক্ষাটা তারা পাশ করে এসেছেন। তো যেহেতু আজকের এই টপিকটা সাজানো হয়েছে এই কারণে যে মিড টার্ম পাশ করার রহস্যটা কি, রহস্য উন্মোচন করে দেওয়া হচ্ছে আজকে। তো রহস্যটা বলার আগে ওনাদের কথাগুলো তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, আমাদের মিড টার্ম পাশের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এবং পাশাপাশি ওই কথাগুলো ছাড়া মানে আমি ওই কথাগুলো বাদে যেই জিনিসগুলো আমাদের আরো বেশি ফোকাস করতে হবে মিড টার্ম পাশের জন্য সেগুলো একটু বলে দিচ্ছি। মাঝখানে একজন মনে হয় কোশ্চেন করেছিলেন যে রিটেনের সময়ের ব্যাপারে। তো রিটেনে আপনাদের সময় থাকে মাত্র 3 ঘন্টা, এবং এই 3টা ঘন্টা মানে 3 ঘন্টা মানে কি 180 মিনিট। এই 80 মিনিটে আপনার 4টা সেট অ্যান্সার করতে হবে। তো 4টা সেট অ্যান্সার করার জন্য 80 মিনিটকে আপনি 4টা ভাগে ভাগ করে ফেলবেন, প্রতি ভাগে 45 মিনিট করে পড়ে। আবার এই 45 মিনিটে প্রতিটা সেটের 5টা সেগমেন্ট আপনাকে লিখতে হবে। প্রতি 5টা সেগমেন্টে আবার সাব কোশ্চেন থাকে, সেগুলো আনসার করতে হবে। তো সেখানে টাইম ম্যানেজমেন্ট এবং কিভাবে আনসার করব এই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে অবশ্যই আগে পরীক্ষা দিয়ে আগে কয়েকবার পরীক্ষার এক্সপোজারে এসে এই জিনিসটা প্র্যাকটিস করে যেতে হবে। না হয় বিসিপিএস এর পরীক্ষার হলে যে রিটেন পাস করা সম্ভব হবে না। অবশ্যই রিটেন পাস করতে হবে, আমাদের অসপি পাস করতে হবে, অস্কি পাস করতে হবে, তিনটাই পাস করতে হবে। কিন্তু রিটেন পাস করার পরে তো অস্কি। আপনারা রিটেন পাস করার জন্য আপনাদের যে রহস্য সেটা আমি বলে দিচ্ছি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা জানি। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পরীক্ষা দিতে পারবেন। এখন বিসিপিএস যে সময়টা দিয়ে দিয়েছে ওই টাইমের মধ্যে আনসার করার জন্য পরীক্ষা দেওয়াটা খুবই 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 জরুরি। সেটা আপনি জেনেসিসে এক্সাম ব্যাচে হোক, রেগুলার ব্যাচে হোক বা লং ব্যাচে হোক, ওই ব্যাচগুলোতে যেই ব্যাচই থাকেন না কেন এই এক্সাম দিয়ে দিয়ে এই প্র্যাকটিসটা চালু রাখতে হবে। আপনাদের মাঝে মাঝে দেখা যায় কেউ কেউ এক্সাম দিতে সংকোচ বোধ করেন বা দেরি হয়ে যায়। অনেকে দেখা যায় ঠিক আছে ওই দিন যেতে পারলাম না, জেনেসিসে যারা সরাসরি রেগুলার ব্যাচে বা লং ব্যাচে যুক্ত আছেন তারা ওই দিন আসতে পারলেন না, বা এক্সাম যেই ফার্স্টে টাইমটুকুতে এক্সাম নেওয়া হয় পরে ক্লাসটা শুরু করা হয়, ওই টাইমটা আপনারা আসতে হয়তো রেগুলার আসতে পারেন না। অনুগ্রহ করে তারা অ্যাটলিস্ট বাসায় যে হলেও এক্সামটা দিয়ে দিবেন, দিয়ে অনলাইনে খাতাগুলো পাঠিয়ে দিবেন, ছবি তুলে খাতা পাঠিয়ে দিবেন, আমরা প্রিন্ট করে দেখে আবার সেই খাতাগুলো আপনাদের আবার ব্যাক করি যাতে আপনারা নিজেদের ভুল বুঝতে পারেন। অনেক সময় লিখতে খারাপ লাগে যে না আমি কি 1-2 লাইন কি লিখবো, এটা আমি পারতেছি না, যা পারেন সেটাই লিখেন, লিখে সেটা অ্যাটলিস্ট আপনারা সাবমিট করেন, আমরা দেখে সেটা কারেকশন করে দিই। জেনেসিসের এই উদ্যোগটা আপনারা প্লিজ লুফে নিন, কারণ এক্সাম প্র্যাকটিস করা ছাড়া রিটেনে পাশ করা সম্ভব না। আর এত অল্প সময়ের মধ্যে যেখানে এক একটা সেটে আপনি মাত্র 9 মিনিট করে সময় পাচ্ছেন, চারটা চারটা সেট এ বি সি ডি, চারটা সেটে প্রত্যেকটাতে 45 মিনিট। আর 45 যদি আপনি ভাগ করেন 3 ঘন্টাকে ভাগ করেন, সেই 45 মিনিটের মধ্যে আপনি আবার 5টা কোশ্চেনের আনসার করতে হবে, তার মধ্যে আবার ছোট ছোট আছে কোশ্চেন। তো তাহলে প্রতিটা কোশ্চেন আনসার করার জন্য 9 মিনিট পাচ্ছেন, কোশ্চেন পড়তেই তো 1-2 মিনিট চলে যায়, বুঝতেও 1 মিনিট চলে যায়। তাহলে বাকি থাকে কত, 7 মিনিট। 7 মিনিটে আপনার 3টা আবার সাবসেট অ্যান্সার করা লাগবে। ধরেন হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, তারপরে অনেক সময় দেখা যায় ডায়াগনোসিসের পর ইনভেস্টিগেশন এবং কমপ্লিকেশন অথবা ট্রিটমেন্ট এগুলো দিয়ে দেয়। বাকি 5 মিনিটে বাকি সবকিছু অ্যান্সার করতে হবে। কোনো কোশ্চেন জানা থাকে ইজিলি অ্যান্সার করা যায়, কোনটা দেখা যায় মাঝে মাঝে ডিফারেন্স দিয়ে দেয়, তখন কিন্তু আবার সময়টা ওখানে বেশি লাগে। কোনো কোশ্চেনের সময় কম লাগবে, কোনো কোশ্চেনের সময় বেশি লাগবে। কিন্তু কিভাবে মূল কথা লিখে আমার আনসার শেষ করে আসতে হয়, কিভাবে একটা ডিজিজ যখন আমি বুঝতে না পারি
একটা কোশ্চেন আমি পড়লাম, পড়ার পরে আমি হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস বললো, আমি বুঝতে পারতেছি না ডায়াগনোসিস কি, কিন্তু আমার মাথায় 3-4টা ডিডি আসছে, আমি 3-4টা ডিডি অবলিক দিয়ে লিখে দিয়ে আসবো। ইনভেস্টিগেশন যখন আসবে তখন যেই ডিডি গুলো চিন্তা করেছে ওই রিলেটেড ইনভেস্টিগেশন গুলো আমাদের লিখতে হবে। এভাবে কিভাবে টিপস এন্ড ট্রিক্স ফলো করে রিটেনে পাশ করে আসা যায় সেটা এক্সাম দেয়া ছাড়া বোঝা সম্ভব না। এবং জেনেসিসের এক্সাম গুলো আপনারা মোটামুটি বিসিপিএস এর গত কয়েক বছরের এক্সামের সাথে আপনারা অ্যানালাইসিস করে দেখবেন, বিসিপিএস এ এক্সাম যেগুলো নেওয়া হয় এক্সাম ব্যাচে এবং রেগুলার ব্যাচে এবং মক টেস্টে, এই কোশ্চেন গুলোর সাথে কি পরিমাণ সিমিলারিটি আছে বিসিপিএস এর কোশ্চেনের। সো রিটেনে পাশ করার ক্ষেত্রে এক্সাম দেয়া ছাড়া আর কোনো অল্টারনেট নেই। ইনফ্যাক্ট আপনারা যারা অনলাইনে ক্লাস করেন, অফলাইনে যারা ক্লাস করেন এটা তাদের জন্য, আর যারা অনলাইনে ক্লাস করেন তাদের জন্য হলো আপনারা এক্সাম দেন, যেভাবে হোক পরে এক্সাম দেন বা যেভাবে হোক এক্সাম দিয়ে খাতাটা আমাদের সেন্ড করে দিবেন, আমরা সেটা দেখে আবার সেই ভুলগুলো কারেকশন করে দিব। এটা গেল রিটেন। এরপর আসি হলো অসপি। অসপিতে পাশ করার মূল মন্ত্র হলো জলিল স্যারের বই। এখন অনেকে বলবে জলিল স্যারের বই, এত বড় বই, এটা কখন পড়বো আপু, কি করব না করবো, এখন জলিল স্যারের বইয়ের সবগুলা পড়তে হবে কিনা? ঠিক আছে, আপনি যদি বুঝতে না পারেন জলিল স্যার বই কিভাবে পড়বো, কতটুকু পড়বো, নো প্রবলেম, জেনেসিসের অস্কি ব্যাচ আছে, অস্কি অসপি ব্যাচ, এটাকে বলে অস্কি অসপি ব্যাচ, যেখানে অসপি গুলো কি কি, পিক্টোরিয়ালস গুলো মিড টার্মের জন্য ইম্পর্টেন্ট, কি কি এক্স রে, ইসিজি, কি কি সিটি স্ক্যান, কি কি এমআরআই। ইনফ্যাক্ট এখন যেভাবে জেনেসিসের বিসিপিএস এর কোশ্চেন দিনের পর দিন কঠিন হচ্ছে, আপনাদের ফাইব্রো স্ক্যান, এন্ডোস্কোপি এগুলো দিয়ে দিবে, এমআরসিপিও দিয়ে দিবে। আর বিসিপিএস কিন্তু বোঝে না যে আপনি মিড টার্ম দিচ্ছেন, বিসিপিএস সবসময় যাচাই করে কি আপনি বিসিপিএস এর পরীক্ষা দিচ্ছেন মানে বিসিপিএস এর মোটামুটি ফাইনাল দিচ্ছেন। অনেকটা এমসিপিএস এবং এফসিপিএস লেভেলের কোশ্চেন এখন করা শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট রিটেন এবং অসপি অস্কি মানে আপনাদের এখন দিনে দিনে কোশ্চেন যে পরিমাণ কঠিন হচ্ছে, একটা গাইডেন্স ছাড়া নিজে নিজে যে আচ্ছা পাস হয়ে যাবে এই চিন্তা করে যদি আপনারা পড়েন তাহলে পিছিয়ে যাবেন। আর ওয়ার্ডে মানে কিছু জিনিস আছে অ্যাভয়েড করা যায় না, আপনারা ওয়ার্ডের কাজ অ্যাভয়েড করতে পারবেন না, আপনারা ফ্যামিলি অ্যাভয়েড করতে পারবেন না, কিন্তু এই সবকিছুর সাথে আপনার পড়াশোনাটা আগে নেওয়ার জন্য, পড়াশোনাটা কন্টিনিউ করে একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউ করার জন্য একটা গাইডেন্স, কেউ ধরে ধরে পড়াবে। আমার যখন একটা স্টিমুলেশন থাকবে যে আমাকে পড়তে হবে, আমার একটা পরীক্ষা দিতে হবে, তখন দেখা যাবে যে পড়াটা হয়। না হয় শুধুমাত্র ওয়ার্ডে যে ওয়ার্ডের পড়া দিয়ে পরীক্ষায় পাশ করা সম্ভব না। আর এই প্রপার গাইডেন্সটা জেনেসিস থেকে দেয়া হয়। আর অসপি যেটা যেটা আপনাদের আরেকটা বিষয় আমি একটু আপনার হুম সাথে অ্যাড করি, যে আমরা হুম মানে আমাদের এখানে যে ওস্কি ব্যাচে যে মানে ইয়াটা হয়, ওস্কিটা পড়ানো হয়, সেটার মধ্যে আমরা হচ্ছে যে মানে কিভাবে পড়ানো হয় সেটা যদি একটু ডিটেলস বলতেন। যে আমরা তো সাধারণত হচ্ছে যে ওস্পি বই হচ্ছে যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একভাবে শুরু করি, আর আমাদের এখানে যেটা পড়ানো হয় যে হচ্ছে যে আমাদের একদিন ধরেন এক্স রে বা হচ্ছে যে যেদিন এক্স রে পড়াচ্ছে ওদিন পুরো বইয়ের যতগুলো এক্স রে আছে সবগুলো একসাথে পড়াচ্ছে, যেটা ওস্কি ব্যাচে, রেগুলার ব্যাচে না। রেগুলার ব্যাচে তো হচ্ছে যে মানে থিওরি দিয়ে শুরু করে এরপরে হচ্ছে যে বাকিগুলো প্র্যাকটিস শুরু করে। এটার বিষয়ে যদি একটু বলতেন সিস্টেম আচ্ছা, ওয়াইজ। হ্যাঁ অসপি ব্যাচটা, অসপি নিয়ে যাদের টেনশন, অসপি নিয়ে, অসপিতে কিন্তু কতগুলো সেগমেন্ট আছে, 10টা স্টেশন সাজানো কি হয় কিভাবে, একটা এক্স রে থাকবেই, একটা সিটি স্ক্যান থাকবেই, দেখা যাবে যে ব্রেনের সিটি স্ক্যান বা চেস্টের সিটি স্ক্যান দিয়ে দিচ্ছে, আবার একটা স্টেশনে অবশ্যই মানে পিক্টোরিয়ালস একটা থাকবে, একটা ইসিজি তো মাস্ট থাকবে। তো এত কিছু মানে আমি সবগুলো ইসিজি কিভাবে কভার করব, সবগুলো পিক্টোরিয়ালস কিভাবে কভার করব, সিটি স্ক্যান এক্স রে এগুলো কিভাবে কভার করব, এই কনফিউশন দূর করার জন্য জেনেসিসে অসপি ব্যাচের ক্ষেত্রে মানে অনেকটা বেশি টাইম নিয়ে জাস্ট একদিন দেখা যায়, যেদিন পিক্টোরিয়ালস দেখাচ্ছে ওই দিন পিক্টোরিয়ালস এর গুলো কি কি আসতে পারে জেনেসিস এর বিগত বছরের গুলো, এবং যেগুলো সচরাচর শুধুমাত্র মিড টার্মে না, এফসিপিএস, এমসিপিএস এবং এফসিপিএস ফাইনাল, সেখান থেকেও কিছু ইম্পর্টেন্ট টপিকস এবং ইম্পর্টেন্ট পিক্টোরিয়ালস যেগুলো মিড টার্মের জন্য ইম্পর্টেন্ট, এই সব কিছু নিয়ে সাজানো হয়েছে পিক্টোরিয়াল সেশনটা, যেখানে সবগুলো পিক্টোরিয়াল একই দিনে, ক্লামজি যাতে না হয়, একই দিনে পিক্টোরিয়ালস গুলো দেখানো হবে। এক্স রে এবং ইমেজিং যেগুলো এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, সেগুলো একদিনে আপনাদের দেখিয়ে দেওয়া হবে এবং কিভাবে বর্ণনা করতে হবে। একটা সিটি স্ক্যান, একটা এমআরআই বা একটা এক্স রে ফিল্ম হাতে নিয়ে আমি কিভাবে বলবো এটা কোন ভিউ, এই সবকিছু সুন্দর মতো কিভাবে, কোনটা হাইপোডেন্স কোনটা হাইপারডেন্স, কিভাবে ক্রনোলজিক্যালি আমি সাজাবো, যে এটা প্রথমে এটা সিটি স্ক্যান, তারপরে এটা কোন ভিউ, তারপরে কি দেখা যাচ্ছে, কোন ফাইন্ডিংস, সবকিছু টু দা পয়েন্টে আপনাদের শিখিয়ে দেওয়া হবে। আর এরপরে আসা হলো ইসিজি। ইসিজি ক্লাসটা তো মাশাল্লাহ অনেক 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 সুন্দর হয়। জেনেসিসে পিক্টোরিয়াল ক্লাস, প্রতিটা ক্লাসই এত সুন্দর করে আপনাদের, ধরেন কারো কখনোই পড়া নাই, কখনোই জলিল স্যারের বই পড়েনি, কিন্তু জেনেসিসের অসপির ক্লাসগুলো করার পরে আপনার মনে হবে আপনি অনেক কিছু জানেন, যেটা
আপনি এতদিন নিজেও বুঝতে পারতেন না যে আপনি এই জিনিসটা এভাবে আপনার উপস্থাপন করতে হবে, এভাবে লিখতে হবে। আর জলিল স্যারের বই তো পড়তেই হবে, এবং জলিল স্যারের বইয়ের বাইরে যেগুলো পড়তে হবে সেগুলো আপনাদের জেনেসিসের অস্পি যে ব্যাচটা, অস্পির সাথে ওগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। এরপর আসি অস্কিতে। অস্কিতে হলো, অস্কি ভীতি সবার আছে এবং থাকার মতোই। কেননা এখন বিসিপিএস এ অস্কি পরীক্ষাটা কেমন হয়, যে অস্কি পরীক্ষায় আপনাকে শুধুমাত্র আহ কোনো একটা প্রসিডিওর দিল, যে আপনাদের উইথ কমেন্ট, রানিং কমেন্ট্রি এবং উইদাউট রানিং কমেন্ট্রি আপনাদের দিল। তো সেক্ষেত্রে আপনাদের কোশ্চেনের প্যাটার্নটা কিভাবে বুঝতে হবে, ওখানে কোশ্চেনটা কিন্তু লেখা থাকে, মানে এমন ভাবে একটা সিনারিও দেওয়া থাকে, সিনারিও দেখে আপনাদেরকে সরাসরি বলবে না যে রেসপিরেটরি সিস্টেম, এক্সামিন দ্য রেসপিরেটরি সিস্টেম, এক্সামিন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, লেখা থাকবে না এইভাবে। এখন জেনেসিসে একটা সিনারিও দেওয়া থাকে, এক্সামিন দ্য পেশেন্ট এন্ড উইথ রানিং কমেন্ট্রি, মানে সিনারিও দেখে আপনার বুঝতে হবে এটা কি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন নাকি কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন। এরপরে রানিং কমেন্ট্রি বলবো। রানিং কমেন্ট্রি মানে কি? রানিং কমেন্ট্রি মানে হলো আমি যা করছি মুখে বলে যাচ্ছি। এখন এখানে কিন্তু দুইটা কনফিউশন হয় রানিং কমেন্ট্রিতে। কেউ রানিং কমিটি যখন বলে আই এম এক্সামিনিং দ্য রেসপিরেটরি সিস্টেম, আই এম ডুইং ইট, দ্য ট্রাকিয়া ইজ সেন্ট্রালি প্লেসড, এই আগেই ফাইন্ডিংসটা বলে ফেলে। কিন্তু রানিং কমিটি নিয়ম হলো আমি রানিং কমিটি আগে আমি বলে ফেললাম আমি কি কি করলাম, ফাইন্ডিংসটা আমি পরে বলবো। যেমন নাও আই এম পালপেটিং দ্য ট্রাকিয়া। তো এখানে আমি একটু অ্যাড করি। আমাদের এখানে যেটা হচ্ছে যে সেন্টারে এসে যারা এক্সামিনেশন করে বা এক্সামিনেশন ক্লাসগুলো করে, ক্লাসের পরে যে আমরা হচ্ছে যে এখানে আবার ডেমো প্র্যাকটিস করার সুযোগ থাকে, সেখানে হচ্ছে যে মেন্টরদের ভূমিকা বা হচ্ছে যে মেন্টররা যে ক্লোজ মনিটরিং এ যে এক্সাম, যে পরীক্ষার্থী তার এক্সামিনেশন গুলো যে দেখে, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, এটা হলো যখন যারা অস্কি ব্যাচে ভর্তি হয়, শুরুর দিকে যারা ভর্তি হয়ে যায় তাদের জন্য এই বেনিফিটটা অনেক বেশি, তারা অনেক বেশি সময় ধরে প্র্যাকটিস করতে পারে। তবে পরীক্ষার আগেও যারা ভর্তি হয় তাদের জন্য মন খারাপ করার কিছু নাই। আমরা যখন একজন আমাদের ডেমো পেশেন্ট দেয়া থাকে, ডেমো পেশেন্টের জন্য প্রতি 4-5 জনের করে এক একটা করে গ্রুপ করে দেয়া থাকে। মেন্টর আগে সুন্দরভাবে পুরো প্রসিডিওরটা বর্ণনা করে দিবে, যে কিভাবে আমার বলতে হবে উইথ রানিং কমেন্ট্রি, উইদাউট রানিং কমেন্ট্রি, কিভাবে এক্সামিনেশন করতে হবে, টু দা পয়েন্টে সবকিছু বলে দিবে। এরপরে গ্রুপ করে দেওয়া হবে এবং প্রত্যেকটা গ্রুপের জন্য একজন করে ডামি পেশেন্ট থাকবে, এবং ওই গ্রুপের প্রত্যেককে সেই পেশেন্টের উপরে সেম ভাবে এক্সামিনেশন করতে হবে এবং উইথ এবং উইদাউট রানিং কমেন্ট্রি সেটা মেন্টরের সামনে বলতে হবে। এই যে এই প্র্যাকটিসটা আমরা অনেক সময় যারা ওয়ার্ডে কাজ করি সবসময় মনে করি যে হ্যাঁ পারবো, অথবা এরকম হয় যে অন্য কাউকে যখন মাঝে মাঝে স্যাররা বলেন না যে তুমি অ্যাবডোমেন পালপেট করো, তুমি চেস্টটা দেখো, তো অন্য কেউ যখন দেখে তখন আমাদের মনে হয় কি ও এই ভুলটা করে ফেলছে, ওই ভুলটা করে ফেলছে, এই জায়গায় এটা বলা দরকার ছিল, এই জায়গায় ওইটা বলা দরকার ছিল। নিজে যখন এক্সামিনেশন না করে পাশে দাঁড়িয়ে থাকি তখন মনে হয় যে এইটাই তো ও ভুল করছে, এটা তো করা উচিত, করতে হবে, এভাবে বলতে হবে, তখন মনে হয়। কিন্তু নিজে যখন করতে চায় তখন কিন্তু সেটা আর হয় না। নিজেই দেখা যায় অনেকগুলো ভুল করি। তাহলে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আর হসপিটালে এভাবে প্র্যাকটিস করা সম্ভব হয় না। তাই এভাবে যখন 3-4টা গ্রুপ করে ওই প্র্যাকটিসটা করা হয়, ছোট থেকে ছোট ভুলগুলোও ধরা পড়ে এবং জড়তাটা কোথায় নিজের ভুলটাও নিজে বুঝতে পারে। এবং মেন্টর যেহেতু সামনে থাকে, সুন্দর মতো কে কে কোন ভুলটা করলো সরি, সেটা মেন্টররা সাথে সাথে ধরিয়ে দেয় এবং কারেকশনও করে দেয়। তো তাতে কি হয়, যে কি ভুলটা করলো, অনেক সময় এই এই জড়তাটা কেটে যাওয়ার কারণে মানুষ এতটাই কনফিডেন্ট থাকে যে কিছু কিছু এক্সামিনেশন দেখা যাবে যে মানে তখন কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যায় যে আমি এক্সামিনেশন খুব ভালো করে পারি। আর কিছু এক্সামিনেশন আছে যে এই যে আনকমন, যেটা এসআই জয়েন্টের এক্সামিনেশনের কথা বলে, কিছু এক্সামিনেশন আছে যেগুলো মেন্টররা বুঝিয়ে দেয়, অনেকে অনেক সময় দেখা যায় যেগুলো খুবই আনকমন থাকার কারণে প্র্যাকটিস করা হয় না, কিন্তু যদি বাই চান্স বিসিপিএস দিয়ে যায় সেটাও আনসার করা যায় এবং কনফিডেন্টলি আনসার করা যায়। এটা হলো অস্কি ব্যাচের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আরেকটা এই রেগুলার ব্যাচ এবং হচ্ছে যে এক্সাম ব্যাচ, যেগুলোতে একটা গাইডলাইনের ক্লাস হয় সাধারণত আমাদের মিড টার্মের যে সিলেবাস, সেখানে বেশ কয়েকটা গাইডলাইন আছে। সেগুলো আসলে বিশাল বিশাল গাইডলাইন, যেগুলো হচ্ছে যে আপনি মানে একটু খুললেই ভয় লাগে এরকম। ডেঙ্গু গাইডলাইন প্রায় বিশাল লম্বা, টিবির গাইডলাইন, কালাজ্বরের গাইডলাইন। এই গাইডলাইন গুলো হচ্ছে যে আমাদের এখানে কিভাবে পড়ানো হয় সেটা যদি একটু পরীক্ষিতদের উদ্দেশ্যে একটু বলতেন, বা হচ্ছে যে দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন, তাহলে হচ্ছে যে ওনারা হচ্ছে যে মানে এই ভীতিটা থেকে কিভাবে মানে বের হয়ে আসবে। হ্যাঁ, গাইডলাইন থেকে প্রতি বছরই মোটামুটি একটা কোশ্চেন থাকে। এখন পুরো গাইডলাইন পড়া কিন্তু সম্ভব না। গাইডলাইনের কতটুকু পড়তে হবে, জাস্ট ট্রিটমেন্ট পোর্শনটুকু কতটুকু পড়তে হবে, কতগুলো প্রি কন্ডিশন থাকে যে এই কন্ডিশনে ট্রিটমেন্ট এরকম হবে, প্রেগনেন্সিতে ট্রিটমেন্ট এরকম হবে। গাইডলাইনে এরকম করে প্রি কন্ডিশন থাকে, পুরো গাইডলাইন পড়া সম্ভব না। প্রতিটা গাইডলাইন থেকে এই কি পয়েন্টস গুলো, কি নোটস গুলো আমাদের জেনেসিস থেকে সবগুলো একদম টু দা পয়েন্টে দাগিয়ে দেওয়া হয়। গাইডলাইন প্রোভাইড এবারও করা। সব সেগমেন্ট মিলাই কোশ্চেন যেটা ছিল, এবারও সব সেগমেন্ট মিলাই মিলাই 3টা কোশ্চেন ছিল গাইডলাইন থেকে। রিটেন, গাইডলাইন এসবিএ প্লাস হচ্ছে যে
বিসিপিএস এ কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো বিসিপিএস এভরি ইয়ার টাচ করে। এভরি ইয়ার বিসিপিএস কিছু কিছু পয়েন্ট টাচ করে, সেখানে এই গাইডলাইন হলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। গাইডলাইন অবশ্যই টাচ করবে, তবে রিসেন্ট গাইডলাইন যেগুলো আসছে সেগুলো মানে অনেক সময় দেখা যাচ্ছে গাইডলাইনে অনেক চেঞ্জ হয়। এই চেঞ্জ গুলো এবং চেঞ্জ অনুযায়ী কি কি পয়েন্ট গুলো পড়তে হবে আর কোনগুলো না পড়লেও চলবে সেগুলো জেনেসিস থেকে বলে দেওয়া হয়, যার কারণে গাইডলাইন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং গাইডলাইনটা আলাদাভাবে প্রোভাইড করা হয় জেনেসিস থেকে। কি কি গাইডলাইন পড়তে হবে ওই গাইডলাইন গুলোই জেনেসিস থেকে প্রোভাইড করা হয়, এবং ওখান থেকে কি কি পোর্শন পড়তে হবে সেটার উপরই শুধুমাত্র একটা ক্লাস থাকে, যে গাইডলাইন ক্লাস। ঠিক আছে আপু, আপনার জন্য এখন লাস্ট জিজ্ঞাসা, যেটা হচ্ছে যে আহ, আপনি তো লাস্ট মানে 3টা সেশন ধরে হচ্ছে যে আপনি মেন্টর হিসেবে যুক্ত আছেন। বিসিপিএস কে তো আমরা সবসময় ডাইনামিক একটা প্রতিষ্ঠান বলি, যেটা প্রতি সেশনেই হচ্ছে যে তাদের মানে বিসিপিএস এর হচ্ছে যে কোশ্চেনের প্যাটার্ন এবং হচ্ছে যে নতুন কিছু আছে। যে আপনি আপনার হচ্ছে যে আহ, আপনার এই যে 3 সেশন যাবত হচ্ছে যে আপনার যদি এই ধারাবাহিক যে এক্সপিরিয়েন্সটা এটা বলে আপনার কথা শেষ করতেন তাহলে হচ্ছে যে উপকৃত হতো। এরপরে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে তখন হচ্ছে যে আচ্ছা, ধারাবাহিকভাবে বিসিপিএস এর যেই বিসিপিএস এর যে ধারাটা সেটা হলো প্রতি বছরই নিত্য নতুন কিছু দেয়া, প্রতি বছরই নতুন কিছু করা। মানে চমকে দেওয়ার মতন একটা অবস্থা, এমন একটা এক্সামিনেশন, লাস্ট যে এক্সামিনেশনটা দিয়েছে সেটা কিন্তু দেওয়ার কথা না, কমনের মধ্যে পড়ে না, এরকম আনকমন কিছু একটা দিয়ে দিবে। আইইউ সেশনটা বিসিপিএস প্রতি বছরই নতুন কিছু দিয়ে সাজায়। ঠিক আছে, নতুন কিছু দিয়ে তারপর একটা ভিডিও দিয়ে দিবে, যেমন অ্যাঙ্গেল জার্কের একটা ভিডিও দিয়ে দিল, স্লো রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক, অথবা পেন্ডুলার অ্যাঙ্কেল জার্ক, পেন্ডুলার নি জার্ক। এগুলো একটা ছোট্ট একটা ভিডিও দিয়ে দিল, এরপরে সেই অনুযায়ী কোশ্চেন গুলো কিভাবে করতে হবে, কি কি কোশ্চেন আসতে পারে। আর আইওই সেশনটা প্রতি বছরে এতটা কঠিন করা হয়, আইওই সেশনে ওদের কতগুলো চেকলিস্টে কতগুলো কোশ্চেন থাকে, এই কোশ্চেনের আনসার না দেওয়া পর্যন্ত আইওই সেশন সামনেই আগায় না। যেমন প্রথম 3-4টা কোশ্চেন করবে, এরপরে নেক্সট কোশ্চেনের আনসার না দিলে পরেরটাতে যাওয়া যায়। আইওই সেশনটা হলো একটা ক্রোনোলজিক্যাল সেশন, যেমন আমাদের আহ, অন্য যেই সেশন গুলো থাকে, কাউন্সেলিং সেশন, হিস্ট্রি টেকিং সেশন, ওখানে আমাদের কতগুলো কমন কথা থাকে শুরুর দিকে, যে পরিচয়তি পর্ব, শেষের দিকে হলো যে বিদায় টিদায় নিয়ে আমরা যখন হ্যান্ড ওয়াশ এক্সামিনেশন পরে যেগুলো করি, অথবা সেই এন্ডিং যে কথাগুলো বলি, এগুলো একটা প্রোটোকলের মধ্যে ফেলে মাঝখানের কথাগুলো ভুলে গেলেও পরবর্তীতে বলা যায়, বললেও চেকলিস্টের নাম্বার গুলো চলে আসে। কিন্তু আইওই সেশনটা হলো একটু অন্যরকম, এখানে হলো প্রথম থেকে ক্রোনোলজিক্যাল যেই কোশ্চেন গুলো থাকে কোশ্চেন গুলো একটা না বলে পরেরটার দিকে আগাবে না, সেই জন্য আইওই সেশনটা প্র্যাকটিসটা খুবই জরুরি। আর অস্কি সেশনে এখন যেটা করে সেটা হলো অস্কিতে আপনাকে এক্সামিনেশনের পরে কাউন্টার কোশ্চেন করে। এই কোশ্চেন গুলো যদি আগে থেকে প্র্যাকটিস করা না থাকে কোশ্চেন গুলো কোনোভাবেই অ্যান্সার করা সম্ভব না। আর হিস্ট্রি টেকিং কাউন্সিলিং সেশনে যখন হিস্ট্রি টেকিং এন্ড কাউন্সিলিং হয় সেখানেও এখন নিত্য নতুন যেটার কথা বলছি, বিসিপিএস যেটা করে একটা এক্স রে বা ইসিজি রেখে দেয়। একটা পেশেন্ট যে আসছে, তার যে ক্রনিক ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন সবকিছু নিয়ে খুব সুন্দর করে একটা কাউন্সিলিং আমি করলাম, হিস্ট্রি টেকিং স্টেশনে আমি ছিলাম। তো হিস্ট্রি নেওয়া হলো, নেওয়ার পরে সবকিছু আসার পরে আমার ডায়াগনোসিস হলো এটা হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এটা ওই স্টেশন কিন্তু শেষ, এখানে কিন্তু আর কিছু থাকার কথা না, কিন্তু স্যার হঠাৎ করে একটা এক্স রে বের করে নিয়ে আসলো। এক্স রে বের করে নিয়ে এসে কি এক্স রেতে দেখা গেল যে এই যে ক্যালসিফিকশন, ফাইব্রোক্যালসিফিক প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার। মানে এক্স রে ইসিজি যে শুধু অস্পির জন্য সীমাবদ্ধ এখন তা না, আপনি হিস্ট্রি টেকিং এবং কাউন্সিলিং স্টেশনেও এখন এই নিত্য নতুন আইডিয়াগুলো বিসিপিএস বের করে ফেলেছে। শেষ হয়ে যাবে, শেষ হয়েও হইলো না শেষ, আপনাকে একটা এক্স রে ধরা দিবে, আপনাকে একটা ইসিজি ধরা দিবে, এটা ইন্টারপ্রিট করে। মানে বিসিপিএস এর কৌশলগুলো এই যে গত 3 সেশন ধরে এভাবে বিসিপিএস চেঞ্জ করছে। তো এটা আপনাদের পক্ষে ধারণা করা সম্ভব না যদি না কোনো একটা গাইডেন্স না থাকে। আর এখন বর্তমানে আমরা জেনেসিস থেকে অস্কি ব্যাচটা একটু আর্লি শুরু করা ট্রাই করেছি এই জন্য, যে পরীক্ষার পরে রিটেনের পরে অস্কি প্র্যাকটিস করলে সেটা মানে যথেষ্ট সময় পাওয়া যায় না প্র্যাকটিসের জন্য, ফ্লুয়েন্সিটা আসে না, কনফিডেন্স আসে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব অস্কি প্র্যাকটিস শুরু করে দিতে হবে, এটা নামই হলো অস্কি প্র্যাকটিস ব্যাচ। যে আপনি শুধু ক্লাস করবেন আসবেন যাবেন তা না, আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে হাত পাকায় ফেলতে হবে, কথা এত দ্রুত এত সুন্দর করে বলতে হবে যে স্যাররাও কনফিউজড হয়ে যাবে। আপনার প্রেজেন্টেশন সুন্দর করতে হবে, বলতে হবে কনফিডেন্টলি, যাতে পাশ করাটা অনেক ইজি হয়ে যায়, এবং এটা আর্লি প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই সম্ভব না। জি আপু, ধন্যবাদ আপনাকে। একজনের একটা কোশ্চেনের আনসার দেই, ইনবক্সে মেসেজ দিয়েছিল যে এক্সাম ব্যাচ 2 কবে থেকে ক্লাস শুরু হবে এবং হচ্ছে যে সপ্তাহে কয়টা করে ক্লাস। যেটা হচ্ছে যে এক্সাম ব্যাচ 2 অলরেডি ভর্তি শুরু হয়েছে, এটা হচ্ছে 12 তারিখ থেকে এক্সাম শুরু হবে এবং সপ্তাহে 2টো করে ক্লাস থাকবে। আহ,
অলরেডি হচ্ছে যে আপনারা ফেসবুক জেনেসিস মিড টার্ম বা পিজি চ্যালেঞ্জার্স পেজ বা গ্রুপে হচ্ছে যে অলরেডি এটার মানে লগো দেখতে পেয়েছেন, এবং সেটার যে কোর্স কারিকুলাম কিভাবে সাজানো হয়েছে, কয়টা ক্লাস থাকবে, কয়টা সলভ ক্লাস থাকবে, কয়টা এক্সটেন্সিভ সলভ ক্লাস থাকবে, মক টেস্ট, মডেল টেস্ট, গাইডলাইন, দেন হচ্ছে ওসপি মডেল টেস্ট, এক্সাম রিভিউ, এরপরে হচ্ছে স্পেশাল সেশন, টিপস এন্ড ট্রিক্স ক্লাস, আর হচ্ছে যে আরেকটা ব্যাচ যেটা হচ্ছে যে ওসপি প্র্যাকটিস ব্যাচ, যেটার আগামীকালকে একটা ক্লাস অলরেডি শুরু হয়েছে। আগামীকালকে একটা ক্লাস যেটা হচ্ছে পিক্টোরিয়াল ক্লাস, আবারও বলতে হচ্ছে আমাদের জনপ্রিয় মেন্টর ডাক্তার নাদিয়া আপুর ক্লাস, যেটা আগামীকালকে দুপুর বেলায় সম্ভবত 2টার দিকে শুরু হবে, যেটা হচ্ছে ওসপি প্র্যাকটিস ব্যাচে। সেটা অলরেডি একটা ক্লাস সম্ভবত শুরু হয়েছে, এখন হচ্ছে যে বাকি ক্লাসগুলো অনগোয়িং হবে। এখন আপু যে কথাগুলো বললো, আপুর কথার উপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, অথবা হচ্ছে যে আহ, কেউ যদি কোনো কোয়েশ্চেন করার থাকে করতে পারেন, অথবা ইনবক্সে হচ্ছে যে যদি এখন করতে না পারেন ইনবক্সে, অথবা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক পেজ বা গ্রুপে যে কোনো জায়গায় যদি কমেন্ট করেন, তাহলে হচ্ছে যে আমরা সেই কোয়েশ্চেন গুলো আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আহ, যদি কারো কোয়েশ্চেন থাকতে করতে পারেন, না হয় হচ্ছে যে আমরা আপুকে বিদায় দিব। আপু ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য, সময় দেওয়ার জন্য। আর আমি ভালো থাকবেন। আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি যে এক্সাম ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য মানে এটা জানা জরুরি যে এক্সাম ব্যাচে আপনারা এক্সাম দিবেন, এক্সামের আনসার গুলো আমরা বলে দিব। কোশ্চেন সলভ সেশনে আমাদের আরেকটা সুযোগ আছে যে সলভ সেশনের পরে আমরা ওই চ্যাপ্টার থেকে বা যে সিস্টেমের এক্সামটা দিল আমাদের যারা পার্টিসিপেন্টস আছে তারা যে এক্সামটা দিল ওই সিস্টেমের উপরে, ওই সিস্টেম ওয়াইজ একটা কিভাবে কি কি ইম্পর্টেন্ট টপিকস মিড টার্মের জন্য পড়তে হবে এরকম একটা সাজেশন আমাদের প্রতিটা সলভের পরে দিয়ে দেওয়া হয়। মোটামুটি একটা ধারণা তারা পেয়ে যায় ওই সিস্টেমের উপরে যে এই সিস্টেমের কি কি ইম্পর্টেন্ট টপিকস গুলো আমাকে পড়তে হবে। এক্সামে যে টপিকস গুলো আসছে সেগুলো তো পড়বেই, কারণ ওরা তো শুধু এক্সাম ব্যাচে শুধু এক্সাম দিচ্ছেন, যেহেতু আমাদের রেগুলার ব্যাচে নাই, লং ব্যাচে নাই। সো শুধুমাত্র এক্সাম ব্যাচে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য এটা একটা এক্সট্রা একটা বেনিফিট। এক্সাম ব্যাচের সলভ ক্লাসের নাম হচ্ছে যে এক্সটেন্সিভ সলভ ক্লাস, যার মানে হচ্ছে যে কোশ্চেনের সলভ প্লাস হচ্ছে যে রিলেটেড টপিকস। রিলেটেড এই জন্য টপিকস এবং ইম্পর্টেন্ট টপিকস গুলো ওখানে কভার করে দেওয়া হয় যে কি কি পড়তে হবে ইম্পর্টেন্ট টপিকস। ঠিক আছে, ধন্যবাদ আপু, আপনি অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ঠিক আছে, আমরা এই পর্যায়ে আমাদের যে মিড টার্ম মেডিসিন পাশের রহস্য আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, সবাইকে শুভকামনা এবং হচ্ছে যে রমাদানুল কারিমের শুভেচ্ছা জানাই, এবং সামনে হচ্ছে যে যে আমাদের পরীক্ষা, এটা আমাদের একটা চ্যালেঞ্জ হিসেবে আমাদের জন্য আসছে। যদি আমরা হচ্ছে যে যে বাকি সময়টুকু আছে সেটাকে যদি প্রপার ইউটিলাইজ করতে পারি, ইনশাল্লাহ জেনেসিস এর সাথে থেকে আমরা হচ্ছে যে আমাদের সফলতা হচ্ছে যে এগিয়ে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা এই মুহূর্তে সেশনটা শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।